আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে পাইথন প্রোগ্রাম ইনস্টল করতে হয়, কিভাবে থনি আইডি ইনস্টল করতে হয়। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে থনি আইডিই তে পাইথন কোড লিখে সেটা রান করাইতে হয়, এবং আমি তোমাদের সাথে ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করব। তোমরা স্ক্রিনে কিছু পাইথন কোড এবং তার আউটপুট দেখতে পাচ্ছ, কালারফুল রেইনবো। আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। আমার ভিডিওটি তোমাদের কাজে আসলে অপর বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা চাইলে পাইথন শিখে এরকম মজার মজার কালারফুল রেইনবো তৈরি করতে পারো। এবার আমরা থনি আইডি সম্পর্কে আলোচনা করব। থনি আইডি ব্যবহার করে আমরা পাইথনের কোড লিখব এবং সেটা রান করে দেখাবো। সেক্ষেত্রে আমরা ডেস্কটপে থনি আইকনে ডাবল ক্লিক করলাম। আমরা ছোট্ট উইন্ডোটা পাবো একদম শুরুতেই। লেটস গো। থনির যে উইন্ডোটা দেখতে পাচ্ছি, এইটা সাথে পরিচয় করিয়ে দেবো সবাইকে। তো থনির স্ক্রিনের উপরেই আমরা প্রথমে দেখতে পাচ্ছি টাইটেল বার। এই টাইটেল বারের বাম দিকের উপরে অংশে আসছে টাইটেল এবং অ্যাপ্লিকেশন আইকন। ঠিক তার নিচে আমরা দেখতে পাচ্ছি মেনু বার। তারও নিচে আসছে স্ট্যান্ডার্ড টুল বার। এই স্ট্যান্ডার্ড টুল বারের বাম অংশে আমরা দেখতে পাচ্ছি নিউ। এটার সাহায্যে নতুন ফাইল ওপেন করা হয়। আর তারপরে আসছে ওপেন। এই ওপেন এর মাধ্যমে আমরা আগের কোনো ফাইল ওপেন করতে পারি। আর ডান দিকের অংশে আমরা দেখতে পাবো মিনিমাইজ বাটন, তারপরেই আসছে রিস্টোর বাটন এবং তারপরে আসছে ক্লোজ বাটন। এটা উইন্ডোজ প্রোগ্রামের উইন্ডোতেই আমরা দেখতে পাই। এরপরে আমরা দেখাবো কোন অংশে আমরা কোড লিখতে পারি। এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই পুরো অংশটার মধ্যে আমরা পাইথনের কোড লিখবো এবং সেই কোড লেখার ফলে আমরা যে ফলাফল পাবো সেটা নিচের এই অংশে দেখতে পাবো। এই ছিল থনি এডিটরের প্রাথমিক পরিচয়। এরপরে আমরা থনি এডিটরে কিভাবে কোড লেখা হয় সেটাই দেখাবো। এখন আমরা দেখব থনিতে কিভাবে কোড লেখা হয়। এর জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই যে স্ট্যান্ডার্ড টুলবারের বাম দিকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলেই আমরা নতুন একটি থনি আনটাইটেল ফাইল পেয়ে যাব। এখানেই আমরা কোড লিখব। এই কোড লেখার পূর্বে আমরা থনি সম্পর্কে আরেকটু জেনে নিই। থনি এডিটরে আমরা যখন কোড লিখব, সেখানে ফাইল সেভ করতে হলে সেভ অপশন ক্লিক করতে হবে। তারপরে আসছে রান। এটা পাইথন প্রোগ্রামিং এর খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। থনিতে কোনো কোড লিখে রান করাইতে হলে এই অংশে ক্লিক করতে হবে। এরপরে আসছে ডিবাগ। তারপরে আমরা দেখতে পাচ্ছি স্টপ। কোনো রান করা প্রোগ্রামকে স্টপ করার জন্য এই অংশে ক্লিক করতে হবে। এই যে কার্সর দেখতে পাচ্ছি, আমরা কোনো কিছু লিখলে এখান থেকেই লেখা শুরু হবে। তার বিপরীতে এখানে 1 দেখতে পাচ্ছি, এটা 1 নাম্বার লাইন। আর এই যে উপরে 1:1 অর্থাৎ 1 নাম্বার লাইনের 1 নাম্বার ক্যারেক্টার নির্দেশ করছে, কার্সরের অবস্থান নির্দেশ করছে। এখানে যে অংশটা আমরা দেখতে পাই, এটা কার্সর কত নাম্বার লাইনে কত নাম্বার ক্যারেক্টার পজিশন আছে সেটা নির্দেশ করে। এই ছিল থনি আইডিই পাইথন কোড লেখার এডিটরের প্রাথমিক পরিচিতি। এবার আমরা সরাসরি থনিতে ঢুকবো এবং সেখানে পাইথনের কোড লিখবো। আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। আর আমার ভিডিওটি তোমাদের কাজে লাগলে অন্য বন্ধুদের সাথেও শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক পাইথন প্রোগ্রামিং। আগেই বলেছি, পাইথন শুরু করার জন্য আমরা প্রথমে এই থনি আইকনে ডাবল ক্লিক করব। থনি চালু হয়ে গেছে। আমরা স্ক্রিনে আনটাইটেল নামে থনির একটি ফাইল দেখতে পাচ্ছি। আমাদের নতুন কোনো ফাইল দরকার হলে আমরা এই নিউতে ক্লিক করব, আর পুরাতন কোনো ফাইল ওপেন করতে হলে ওপেনে ক্লিক করব। তো আমরা কোড এরিয়াতে যেখানে কোড লিখতে হবে থনে, সেখানে ক্লিক করলাম। আমরা কার্সর দেখতে পাচ্ছি। এখন আমরা থনির একটি স্টেটমেন্ট লিখব, print। প্রিন্ট দিয়ে, প্রিন্ট হলো থনির একটা ফাংশন, এটার মাধ্যমে কমান্ড দেওয়া হয়। প্রিন্টের মধ্যে কোনো স্ট্রিং, কোনো বাক্য বা সেন্টেন্স বা ক্যারেক্টার লিখতে হলে আমাদের ইনভাইটেড কমান্ড লিখতে হবে।
সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখলেও চলবে অথবা ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। আমি লিখলাম প্রিন্ট ওয়েলকাম টু অল, এটা আমি সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখেছি। এবার রানে ক্লিক করলেই আমরা নিচে আউটপুট অংশে আউটপুট এরিয়াতে ওয়েলকাম টু অল লেখাটি দেখতে পাচ্ছি। এরপরে যদি আমি লিখতে চাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেটাকেও আমরা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে লিখবো। সেক্ষেত্রে আমাদের বাংলা জানতে হবে, তবেই হয়ে যাবে বাংলা আমি তোমায় ভালোবাসি। এবার যদি রান করাই তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে আমাদের কোথাও ভুল হয়ে এসছে। আমরা লক্ষ্য করি পাইথনের যে কমান্ড প্রিন্ট, সেই প্রিন্ট বানানটা আমরা ভুল করেছি। এখানে প্রিন্ট এই বেশি হয়ে গেছে, এটা মুছে দিলাম। এবার রান করাইলে আমরা সঠিক ফলাফল হয়ে যাব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তাহলে আমরা এখানে স্পষ্টতই বুঝতে পারলাম যে কমান্ডের বানান ভুল করা যাবে না, বানান ভুল করলে যে এরর দেখাবে। এভাবেই আমরা প্রিন্ট স্টেটমেন্টের মাধ্যমে থনিতে কোনো কিছু প্রদর্শন করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এবার আমি তোমাদেরকে দেখাবো থনিতে কোনো ফাইল কিভাবে সেভ করে। ঠিক এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে আমরা যেভাবে ফাইল সেভ করি একইভাবেও থনিতে কোনো ফাইল সেভ করা যায়। সেভ করার জন্য আমরা স্ট্যান্ডার্ড টুলবারে এই সেভ বাটনে ক্লিক করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল এস এ ক্লিক করতে পারি, আবার ফাইল অপশনে যেয়ে সেভে ক্লিক করতে পারি। আমি সেভে ক্লিক করলাম, তাহলে আমরা সেভ অ্যাজ উইন্ডো পেয়ে যাব। আমি যে ফোল্ডারে সেভ করতে চাই এখান থেকে সেই ফোল্ডার সিলেক্ট করব আর নিচে ফাইল নেম অপশনে আমাদের ফাইলের নাম দিব। আমি এই প্রোগ্রামের নাম দিলাম মাই ফার্স্ট প্রোগ্রাম। এরপরে সেভ বাটনে ক্লিক করব, তাহলেই আমাদের এই প্রোগ্রামটি মাই ফার্স্ট প্রোগ্রাম ডট পাই নামে সেভ হয়ে গেল। আমরা এই ট্যাবেও নামটি দেখতে পাচ্ছি এবং টাইটেল বারে এই যে থনি ডান পাশে এই ফাইলটির সম্পূর্ণ লিঙ্কটা দেখতে পাচ্ছি। এবার যদি আমি আমার এই ফাইলটা বন্ধ করতে চাই তাহলে মাই ফার্স্ট প্রোগ্রাম ডট পাই যে ট্যাবটি আছে এই ক্রসে ক্লিক করলেই এই ফাইলটি বন্ধ হয়ে যাবে। আবার থনি এডিটরটি বন্ধ করতে চাই তাহলে আমি ডান দিকের ক্লোজ বাটনে ক্লিক করলেই থনি বন্ধ হয়ে যাবে। আমরা দেখলাম কিভাবে থনিতে একটি ফাইল সেভ করা হয়। এই সেভকৃত ফাইলটি যদি আমি চালু করতে চাই সেক্ষেত্রে আমি প্রথমে থনি চালু করব। থনি প্রোগ্রামটি চালু হলো। এবার স্ট্যান্ডার্ড টুলবারে ওপেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ও অথবা ফাইল থেকে ওপেন, এখানে ক্লিক করলেই ওপেন আসবে। তারপরে আমার ফাইলটি যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটি সিলেক্ট করব, সেখানে আমার ফাইলটির নাম দেখাবে মাই ফার্স্ট প্রোগ্রাম। মাই ফার্স্ট প্রোগ্রাম সিলেক্ট করলাম, তারপরে ওপেন ক্লিক করব, তাহলে আমার ফাইলটি ওপেন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আরো একভাবে থনির এই ফাইলটি আমরা ওপেন করতে পারবো। আমার ফাইলটি যে ফোল্ডারে আছে প্রথমে সেই ফোল্ডারে যাব, সেই ফোল্ডার থেকে আমার ফাইলটি মাই ফার্স্ট প্রোগ্রাম সিলেক্ট করলাম, তারপরে ডাবল ক্লিক করলাম, তাহলেই থনি চালু হয়ে আমার প্রোগ্রামটি চালু হয়ে যাবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মাই ফার্স্ট প্রোগ্রাম ফাইলটি চালু হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ থনিতে কিভাবে একটি ফাইল সেভ করা হয় এবং ফাইল কিভাবে বন্ধ করে এবং পূর্বের কোনো ফাইল কিভাবে চালু করা যায়। আমার ভিডিওটি তোমার উপকারে আসলে তোমার বন্ধুদেরও সাথে শেয়ার করবে, তাদেরও উপকার হবে। এবার চলো আমরা পরবর্তী অংশে যাই। পাইথনে কোনো তথ্য সংরক্ষণ করে রাখতে হলে বা কোনো তথ্য মেমোরিতে রাখতে হলে আমাদেরকে যে মেমোরিতে স্থান নিতে হয় সেই স্থানের একটা নামকরণ করতে হয়, সেইটাকে বলা হয় ভেরিয়েবল। আমরা এখন দেখব ভেরিয়েবল কি। প্রোগ্রামের চলক বা ভেরিয়েবল, এখানে আমরা ডাইনে একটা চিত্রে দেখতে পাচ্ছি ভেরিয়েবলটা পাত্র, আর সেই পাত্রে কি রাখা হয়, ডাটা রাখা হয়, ইনফরমেশন রাখা হয়। কোনো উপাত্ত বা ডাটা কোনো প্রোগ্রামের ভিতর সঞ্চয় করতে হয় তাহলে আমরা চলক বা ভেরিয়েবল ব্যবহার করতে পারবো। চলক বা ভেরিয়েবল হলো একটি বাক্সের মতো যার ভিতরে নির্দিষ্ট কোনো একটি ডাটা জমা রাখা হয়। তো আমরা পাইথনে কোডিং এ দেখি, থনিতে ফেরত আসলাম। এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম a ইকুয়াল টু 2। এখানে a হলো একটা ভেরিয়েবল এবং তার মান 2 অ্যাসাইন করা হলো, অর্থাৎ মেমোরিতে একটা জায়গা অ্যাড্রেসিং আমরা করলাম, যেটা হচ্ছে নাম দিলাম a এবং সেখানে আমরা 2 কে রাখবো। 2 কে রাখার জন্য মেমোরিতে একটা স্থান নির্ধারিত করলাম, সেই স্থানের নাম দিলাম a, সেটাই হলো ভেরিয়েবল।
এরকম হতে পারে নেম একটা ভেরিয়েবল, সেখানে আমি রাখবো আমার নামটা, সেখানে রাখবো। একইভাবে আমি বিভিন্ন ধরনের ভেরিয়েবল নামকরণ সেটা ধরি, এরকম এস নামের একটা ভেরিয়েবল, যেখানে আমার বয়স লিখলাম 48। এভাবে আমরা ভেরিয়েবল নামকরণ করতে পারি এবং ভেরিয়েবলের মান অ্যাসাইন করতে পারি। ওয়ে 55.75। তো ভেরিয়েবলের মান দশমিক হতে পারে, পূর্ণ সংখ্যার হতে পারে, এরকম ভ্যালুর উপর নির্ভর করে ভেরিয়েবলের ডাটা টাইপ হয়ে থাকে। এই ডাটা টাইপ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করতেছি যে ভেরিয়েবল কি এবং কিভাবে ভেরিয়েবলের নামকরণ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করলে দেখবে আমি a ইজিক্যাল টু অ্যাসাইন করেছি, s ইজিক্যাল টু 48 অ্যাসাইন করেছি, ওয়েট 55.75 অ্যাসাইন করেছি, কিন্তু নেম সরওয়ার হোসেন চৌধুরী এটা কিন্তু একটা কোটেশনের মধ্যে লিখেছি। অর্থাৎ যখন কোনো আমি অক্ষর, ক্যারেক্টার বা ওয়ার্ড লিখবো, সেটাকে কোটেশনের মধ্যে অ্যাসাইন করতে হবে। পরবর্তীতে আমরা এই টেক্সট হলে ডাটা টাইপ কি হয়, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডাটা টাইপ কি হয়, ফ্র্যাকশনাল নাম্বারের ক্ষেত্রে ডাটা টাইপ কি হয়, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আমি যদি আমার নামটা এখন আউটপুটে প্রদর্শন করতে চাই, তাহলে প্রিন্ট জাস্ট আমি ভেরিয়েবলটাকে কল করব নেম। এবার যদি আমি রান করেন, দেখো ফলাফলে আমার নামটা দেখাচ্ছে। একইভাবে আমি যদি আমার ওয়েটটা প্রদর্শন করতে চাই, প্রিন্ট, এখানে আমি লিখলাম সিঙ্গেল কোটেশনের মধ্যে ওয়েট, নাম দিলাম, এইটা ওয়েট শব্দটাকে হুবহু দেখাবে। এইখানে একটা আমি কমা দিয়ে এবার ওয়েট, এই ওয়েটটা হচ্ছে এই ভেরিয়েবল ওয়েটটাকে আমি কল করেছি। এবার যদি আমি রান করাই, এরপর দেখাচ্ছে, আমরা এখানে কিন্তু সহজে বুঝতে পারি লাইন 10 এখানে দেখাচ্ছে যে ওয়েট বানানটা আমরা ভুল করেছি কোথাও। এই যে ভেরিয়েবল ওয়েট, WEIGHT, এখানে আই বাদ পড়েছে, এই এরটাই দেখাচ্ছে। এরকম রান করাতে গেলে সমস্যাগুলি কিন্তু আমাদের সামনে তুলে ধরবে, সেখান থেকে আমরা কারেকশন করে নিতে পারবো। এবার যদি আমি রান করাই, তাহলে ওয়েট 55.75। এইখানে যদি আমি ওয়েট ভেরিয়েবলকে কল না করে এখানে দেখো এস ভেরিয়েবল কল করলাম, এবার রান করাই, এবার কিন্তু আমরা এস এখানে মেসেজ পাচ্ছি, আমরা এস নামের ভেরিয়েবল কল করেছি, কিন্তু সে এস নামের কোনো ভেরিয়েবল পাচ্ছে না, কারণ এস নামের ভেরিয়েবল অ্যাসাইন করা হয় নাই। কোথায় অ্যাসাইন করা হয় নাই? এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, এখানে এস ক্যাপিটাল এ দিয়ে লেখা হয়েছে, আর এখানে আমি যে ভেরিয়েবলটা কল করেছি এটা স্মল এ দিয়ে। স্বাভাবিকভাবে সে স্মল এ দিয়ে এস বানালে কোনো ভেরিয়েবল পাচ্ছে না, তাহলে এখানে আমি ক্যাপিটাল এ দিই। এবার রান করাই, প্রিয় শিক্ষার্থী দেখো এখানে ওয়েট শব্দটা আমি লিখেছি, সেটাকে হুবহু দেখাবে। আর এস এর জন্য সে এখানে S48 দেখাচ্ছে, তাহলে ওয়েট শব্দটা এখানে ভুল লিখেছি। এটা কিন্তু, এই ওয়েটটা কিন্তু ভেরিয়েবল নয়, এটা হচ্ছে হুবহু দেখানোর জন্য। এখানে যদি আমি লিখি মাই এস একটা সেন্টেন্স লিখলাম, তারপরে ক্লোন দিলাম, হুবহু মাই এস লাইনটা দেখাবে, আর এই এজ এর কারণে 48 দেখাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ভেরিয়েবলে মান পরবর্তীতে দেখানো যায় প্রিন্টের মাধ্যমে। তাহলে তোমরা এই পর্যন্ত দেখলে প্রিন্ট স্টেটমেন্টের মাধ্যমে বা প্রিন্ট কমান্ডের মাধ্যমে পাইথনে কোড লিখে কোনো কিছু সেটাকে দেখানো হয়, এবং কোনো ডাটা বা ইনফরমেশন সংরক্ষণের জন্য ভেরিয়েবল লাগে। সেই ভেরিয়েবল কিভাবে অ্যাসাইন করতে হয় সেটাও দেখানো। ভেরিয়েবলের নাম, তারপরে সমান চিহ্ন দিয়ে যেটা আমি অ্যাসাইন করতে চাই সেটা লিখতে হয়। সংখ্যা হলে সরাসরি লিখে দিতে হয়, কিন্তু কোনো সেন্টেন্স, ওয়ার্ড বা ক্যারেক্টার হলে কোটেশনের ভিতরে লিখতে হয়, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে লিখতে হয়। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে দেখাবো ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে, সেটা মেনে চলতে হবে। কিরকম? ভেরিয়েবলের নামকরণ স্মল লেটারে এ থেকে জেড, ক্যাপিটাল লেটারে এ থেকে জেড দিয়ে হতে পারে। ভেরিয়েবলের নামকরণের সাথে সংখ্যা থাকতে পারে, তবে কোনো ভেরিয়েবলের নামের পূর্বে সংখ্যা বুঝবে না। ভেরিয়েবলের নাম একই শব্দে হলো, কিন্তু ক্যাপিটাল লেটার বা স্মল লেটারে হলে সেটা আলাদা আলাদা ভেরিয়েবল বোঝাবে। অর্থাৎ ভেরিয়েবল কেস সেন্সিটিভ, ছোট হাতের বড় হাতের একই বানানের হলেও, একই শব্দ হলেও অক্ষরের ভিন্নতার কারণে, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন ভেরিয়েবল নির্দেশ করবে। এবার আমরা একটু দশম শ্রেণী বই থেকে দেখে আসি ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে কি নির্দেশনাগুলি দেয়া হয়েছে। 1 নম্বরে, ভেরিয়েবলের নাম সবসময় একটি শব্দ হবে,
অর্থাৎ আমি যদি একটা ভেরিয়েবলের নাম করি মাই ভেরিয়েবল দেখাচ্ছি, একটা ভেরিয়েবল যদি এরকম হয় মাই ভেরিয়েবল, তাহলে এটা কিন্তু ভুল হবে। এখানে দুটি শব্দ হয়ে গেছে, কিন্তু এরকম একটি শব্দ হতে পারে। আমি প্রয়োজনে এখানে আন্ডারস্কোর ব্যবহার করে দুটা পৃথক শব্দ একটি শব্দ ব্যবহার পরিণত করতে পারি। তাহলে তোমরা দেখলে যে ভেরিয়েবলের নাম একাধিক শব্দে হবে না, একটি শব্দে হবে। একাধিক শব্দ ব্যবহার করে লিখলে আমরা এরকম আন্ডারস্কোর দিয়ে লিখতে পারি, অর্থাৎ ভেরিয়েবলের নামে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। এরকম একটা ভেরিয়েবল আন্ডারস্কোর তাহলে শুরুতেও ব্যবহার করা যাবে। এরকম ABC 1 2 একটা ভেরিয়েবল হতে পারে, বাট 1 2 ABC এটা ভেরিয়েবল হবে না, অর্থাৎ ভেরিয়েবলের নাম সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। এখানে দেখতে পাচ্ছি এ থেকে জেড স্মল লেটার, এ থেকে জেড ক্যাপিটাল লেটার, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। প্রথমে অক্ষর তারপরে সংখ্যা লিখতে হবে, কোনো অবস্থাতেই অন্য কোনো প্রতীক চিহ্ন ব্যবহার করা যাবে না। ভেরিয়েবলের নাম প্রতীক চিহ্ন হিসাবে $, পার্সেন্টেজ, হেড বা ক্যাপ এগুলি ব্যবহার করা যাবে না। তারপরে বলেছে কেস সেন্সিটিভ, যেটা বললাম বড় হাতের এবং ছোট হাতের অক্ষর দিয়ে ভেরিয়েবলের নামকরণ করলে সেটাকে একই নাম উচ্চারণের একই নামের হলেও পৃথক পৃথক ভেরিয়েবল বোঝাবে। 5 নম্বরে আছে কিওয়ার্ড। পাইথনের যেগুলি সংরক্ষিত শব্দ আছে, এরকম পাইথন প্রোগ্রামিং করতে গিয়ে আমরা একটা শব্দ ব্যবহার করলাম প্রিন্ট, এরকম ইনপুট, বেস, অনেকগুলি শব্দ আছে, সেগুলিকে পাইথনের সংরক্ষিত শব্দ বা কিওয়ার্ড বলে। এই কিওয়ার্ড গুলিকে ভেরিয়েবলের নাম হিসাবে ব্যবহার করা যাবে না। আমরা প্রোগ্রামিং করার পাশাপাশি এগুলি জেনে যাব কোনগুলি কিওয়ার্ড। একদিনে সব কখনোই আমরা মুখস্থ করব না, মুখস্থ করারও নয়। আমরা যদি ভুলে কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দগুলিকে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করি, তাহলে কম্পাইলার বা ইন্টারপ্রেটার আমাদেরকে মেসেজ দিবে, এখান থেকে আমরা কারেকশন করতে পারবো। এখানে দেখাচ্ছে ভেরিয়েবলের ভুল নামকরণ, কিভাবে নামকরণ করলে ভুল হবে আর কিভাবে নামকরণ করলে সঠিক হবে। মাই ভেরিয়েবল দুটো আলাদা শব্দ কখনোই হবে না। মাই ভেরিয়েবল একসাথে লেখা যাবে, আন্ডারস্কোর দিয়ে আলাদা করে লেখা যাবে। ন্যাশনাল আইডি আলাদা শব্দ হবে না, ন্যাশনাল আইডি একসাথে অথবা ন্যাশনাল আন্ডারস্কোর আইডি এভাবে লেখা যাবে। দিস ভেরিয়েবল ইজ কুল, এই নামের কোনো ভেরিয়েবল হবে না, অর্থাৎ চারটি শব্দ আলাদা আলাদা হতে পারবে না, কিন্তু এরকম আন্ডারস্কোর দিয়ে আমরা একত্র করে একটি শব্দ আকারে ভেরিয়েবলের নামকরণ করতে পারবো। এই যে এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করা হয়েছে, এটা ভেরিয়েবল হবে না। এখানে এল হতে পারে বা আন্ডারস্কোর দেওয়া যেতে পারে। 9ABC হবে না, ABC 9 হবে, অর্থাৎ কোনো ভেরিয়েবলের নামের পূর্বে 9 দেয়া যাবে না। $সাইন ব্যবহার করা যাবে না ভেরিয়েবলের, আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। ব্যবহার করা যাবে না। যেহেতু সংরক্ষিত শব্দ, কিওয়ার্ডকে ভেরিয়েবলের নাম হিসাবে ব্যবহার করা যাবে না। তবে মাই প্রিন্ট বা প্রিন্ট ওয়ান এটা সংরক্ষিত শব্দ নয়, একে ভেরিয়েবল হিসাবে ব্যবহার করা যাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো ভেরিয়েবল কি এবং ভেরিয়েবলের নামকরণ কিভাবে করা হয়। এরপরেও তোমাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করতে পারো। আর আমার ভিডিওটি তোমার উপকারে আসলে তোমাদের বন্ধুদের শেয়ার করবে, তাদেরও উপকার হবে। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।